উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন মিহি সিজন 2। লিখেছেন রূপন্তী সরকার, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 18। পরের দিন সকালে পুরো রায়ানকুঞ্জ জুড়ে একটা নতুন ব্যস্ততা শুরু হলো। হৃদয় এক মুহূর্ত সময় নষ্ট করল না। ও নিজ উদ্যোগকে নিয়ে মিহি, রুহি, শুভ্র, মুগ্ধ আর জ্যোতিকে সাথে করে ওহিদুলের বাড়িতে গেল। ওহিদুল তো আগে থেকেই মনে মনে ইয়াসপাকে নিজের বাড়ির বড় বউ করার জন্য এক পায়ের জন্য রাজি ছিল। ওর বিন্দুমাত্র কোনো আপত্তি ছিল না। আর ইউভান এই বিয়ের খবর শুনেই যেন চাঁদ হাতে পেল। ও তো খুশিতে এক পায়ে খাড়া। দুই পরিবারের বড়রা মিলে বসলো, স্বাচ্ছন্দ্যে বিয়ের সব কথাবার্তা আর দিনক্ষণ একদম পাকা করে ফেললো। ওইদুলের বাড়ি থেকে ফিরে এসে মিহি আর রুহিরা আর ঘরে বসে থাকলো না। হাতে আর মাত্র 7 দিন। তাই ওরা সবাই মিলে এক কাপড়ে চটপট বাজারের দিকে রওনা হলো বিয়ের সমস্ত শপিং করার জন্য। বাড়ির ছোট বড় সবাই শপিংয়ে মেতে উঠলেও ইয়াসপা আর রাহা এই দুজন কিন্তু ওদের সাথে গেল না। ওরা বাড়িতেই রয়ে গেল। ইয়াসপা না যাওয়ার কারণ, ওর এই কেনাকাটা বা নতুন বিয়ে নিয়ে মনে বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। ও যা কিছু করছে ওই আড়ালে থাকা বেয়াদব কৃষকটাকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য। হৃদের সাথে মিলে এই 7 দিনের বিয়ের নিখুঁত নাটক সাজিয়েছে। আর রাহা না যাওয়ার কারণটাও ছিল একদম অন্যরকম। ও বিগত 2-3 দিন বছর ধরেই চুপচাপ আর একা একা থাকে, কারোর সাথেও সহজে মেলামেশা করে না। অথচ আগে রায়ানকুঞ্জের পরিস্থিতি এমন ছিল না। তখন রাহা ও ইয়াসপা দুজন একসাথে প্রথমবার গর্ভবতী হয়েছিল এবং ওদের দুজনের বাচ্চাই এক সময়ে এই পৃথিবীতে আসার কথা ছিল। সেই আগের দিনগুলোতে মুগ্ধ রাহাকে এক ফোঁটাও মেঝের মাটিতে পা রাখতে দিত না। ও নিজের হবু সন্তান আর স্ত্রীর প্রতি এতটাই অন্ধ ছিল যে পারলে 24 ঘন্টা বউয়ের পেটের উপরে মুখ গুজে চুমু খেত, আগলে রাখতো ওকে। কিন্তু একদিন রাহা জেদ ধরল যে ও বাপের বাড়ি বেড়াতে যাবে। মুগ্ধ প্রথমে এই শরীরের অবস্থায় ওকে গ্রামে পাঠাতে রাজি ছিল না, কিন্তু রাহার লাগাতার জেদ আর কান্নাকাটির কাছে শেষমেশ ও হার মানল। ও নিজে গাড়ি চালিয়ে রাহাকে ওদের গ্রামের বাড়িতে রেখে এলো। গ্রামে গিয়ে রাহা যখন ওর নিজের মাকে এই প্রেগনেন্সির সুখবরটা দিল, তখন ওর মা খুশি হওয়া তো দূর, ও উঠে চোখ বড় বড় করে কড়া গলায় ধমকে ওকে বললেন, তুই কি পাগল হয়েছিস রাহা? এই অল্প বয়সে কেনই এখনই পেটে বাচ্চা নিয়ে আছিস? রাহার মায়ের এই বিরক্তি দেখে একদম দমে গিয়ে বলল, কেন মা, এখন না নিলে পরে যদি কোনো সমস্যা হয়, আর যদি কোনো দিন মা হতে না পারি? রাহার মা মেয়ের মাথায় বাড়ি দিয়ে বলল, কে বলেছে হবে না? বাচ্চা হওয়া কোনো ব্যাপার হলো? তুই বড় বোকা রাহা, পরিস্থিতি বোঝার চেষ্টা কর। এখন তোর ওই জামানি আসবারও তো একসময় বাচ্চা হচ্ছে। চৌধুরী বাড়ির সবাই তো এখন ওই মেয়েকে নিয়ে দিনরাত ব্যস্ত থাকবে। কেউ যদি এক পলকে চোখ তুলেও দেখবে না তোর দিকে। আর সবসময় বড় কথা, তোর পেটের এই প্রথম বাচ্চাটা যদি শেষমেশ মেয়ে হয়, তখন কি হবে? মেয়ে হলে তুই কি ওই বাড়ির সম্পত্তির অংশ দাবি করতে পারবি? তার চেয়ে ভালো এখন এই ঝামেলা শেষ করে পরে ধীরে সুস্থে যখন ছেলে বাচ্চা নিবি তখন দেখা যাবে। মায়ের এই লোভী আর কুৎসিত বুদ্ধি শুনে রাহার নিজের মাথাটাও ঘুরে গেল। ও ওর মায়ের পাতা ফাতে পা দিল। ওর মা আর এক মুহূর্ত দেরি না করে পরের দিন সকালে রাহাকে নিয়ে গ্রামের একটা ছোট হাসপাতালের দিকে গেল। সেখানে ওরা ডাক্তারদের টাকা লোভ দেখিয়ে গোপনে রাহার পেটের ওই সুস্থ বাচ্চাটা নষ্ট করিয়ে নিয়ে এলো। কিন্তু ওরা একটা বড় ভুল করে ফেলেছিল। ওই হাসপাতালের আনারি ডাক্তাররা তাড়াহুড়ো করে গর্ভপাত করতে গিয়ে ভুলবশত রাহার জরায়ুর আর ভেতরের নরম টিস্যুগুলো কেটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল, যার কারণে রাহার শরীরের ভেতরের প্রজনন ক্ষমতা চিরতরে ধ্বংস হয়ে যায়। ও যে জীবনে আর কোনোদিন মা হতে পারবে না, এই কথাটা শুরুতে বিন্দুমাত্র জানতো না। বাচ্চা নষ্ট করে রাহা যখন রায়ানকুঞ্জে ফিরে এলো, তখন থেকেই ওর অনবরত মাথা ঘুরতো, শরীর বড় বেশি দুর্বল আর ফ্যাকাশে লাগতো। রাহার এই ভাঙা শরীর দেখে মুগ্ধ আর এক মুহূর্ত দেরি না করে ওদের ডাক্তারকে বাড়িতে ডেকে আনে। ডাক্তার এসে রাহাকে খুব ভালো করে পরীক্ষা করলো। ওর পরীক্ষা শেষ হতেই ডাক্তারের মুখটা গম্ভীর হয়ে গেল। ও মুগ্ধকে আড়ালে ডেকে কড়া এবং স্পষ্ট গলায় বলল, আপনার স্ত্রী পেটের বাচ্চাটা আর নেই, ওটা মারা গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটা কোনো স্বাভাবিক কারণে নষ্ট হয়। ওনাকে কোনো ভুল ঔষধ খাইয়ে বা জোরাজোরি করে গর্ভপাত করিয়ে বাচ্চা মেরে ফেলা হয়েছে। আর এই ভুল চিকিৎসার কারণে ওনার ভেতরের অর্গানগুলো এতটাই ড্যামেজ হয়ে গিয়েছে যে উনি জীবনে আর কোনোদিন মা হতে পারবেন না। ডাক্তারের এই হাড়হিম করা কথা শোনা মাত্রই মুগ্ধের পায়ের তলার মাটি এক সেকেন্ডে সরে গেল। ও এখন থেকেই এক ছুটে রাহার ঘরে গেল। ও রাহার হাতটা শক্ত করে চেপে ধরে রুক্ষ আর কড়া গলায় লাগাতার চাপ দিতে লাগতো সত্যটা জানার জন্য। মুগ্ধর ওই ভয়ঙ্কর রূপ দেখে রাহা আর নিজের পাপ লুকাতে পারল না। ও কাঁদতে কাঁদতে ওর মায়ের দেওয়া সেই সম্পত্তি লোভ আর বাচ্চা নষ্ট করার পুরো সত্যটা এক এক করে স্বীকার করে ফেলল। নিজের স্ত্রীর মুখে এই জঘন্য আর নিষ্ঠুর সত্যটা শোনা মাত্রই মুগ্ধের মনের ভেতরে রাহার প্রতি থাকা সমস্ত ভালোবাসা এক পলকে তীব্র ঘৃণায় বদলে গেল। ও নিজের তাতে দাঁত চেপে ওখান থেকেই রাহার সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল। আজ দীর্ঘ 2টি বছর হয়ে গেল
মুগ্ধ রাহার সাথে এক রুমে তো দূরের কথা, ওর সাথে মুখ একটা দেখেও কথা বলে না। ও রাহাকে একটা আস্ত জ্যান্ত লাশ বানিয়ে ঘরের এক কোণায় ফেলে রেখেছে। রাহা আর কোনোদিন মা হতে পারবে না, এই চরম সত্যটা ও এখন প্রতিটা মুহূর্তে নিজের হাড় দিয়ে টের পায়। ও নিজের মায়ের ওই নোংরা বুদ্ধি শোনার জন্য দিনরাত একলা করে বসে অঝরে চোখের পানি ফেলে আর আফসোস করে। ও কতবার মুগ্ধের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছে, কেঁদে কেঁদে নিজের ভুল স্বীকার করেছে, কিন্তু মুগ্ধের ওই পাথরের মতো শক্ত মন ও আজ 2 বছরও এক ফোঁটাও গলাতে পারেনি। ও নিজের ভুলের শাস্তি একালা ঘরে বসে ভোগ করেছে। তো এই হলো রাহার বর্তমান অবস্থা। বাড়ির সবাই এই সত্যটা জানার পর থেকে রাহার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। অব্রত রাহার মুখ পর্যন্ত দেখতে চায় না, আর তিথি ওকে নিজের ঘৃণার তালিকায় ফেলে দিয়েছে। কিন্তু এই পুরো বাড়িতে একমাত্র ইয়াশ ভাই এখনও রাহার সাথে মাঝে মাঝে কথা বলে। যদিও মুগ্ধ ইয়াশ ভাইকে কড়া ভাষায় সতর্ক করে বলেছে ইহানকে যেন ভুলেও রাহার ধারের কাছে না নেওয়া হয়। এই লোভী মহিলা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় টাওয়ার বড় ক্ষতি করতে পারে। ইয়াশ ভাব অবশ্য মুগ্ধের কথায় গুরুত্ব দেয়নি। মুগ্ধ নিজের টাওকে জানতে ভালোবাসে। ওর নিজের কোনো সন্তান নেই, তাই টাওয়ে ওর দুনিয়া। আর বাইরের সব মানুষও মুগ্ধর জানে এই রাহার ছেলেটাই তার টাও। ইয়াশ বাচ্চা নিজের বাচ্চা হয়েছে, এই আসল সত্যটার রীত আজ পর্যন্ত বাড়ি বা বাড়ির বাইরে কাউকে জানতে দেয়নি। ইয়াশ বা ইয়ানকে করে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল রাহার ঘরের দিকে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই রাহা ইয়াশপাকে দেখে চোখের পানি মুছে বড্ড আকুল গলায় বলল, তুই এসেছিস, আয় পাখি বস। ইয়াশপা ধীর পায়ে এগিয়ে এসে ইয়ানকে নিয়ে রাহার পাশে বসলো। এরপর ইয়ানকে বিছানায় শোয়াতেই ইয়ান শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাহার নিজেকে সামলাতে পারল না, ও তাড়াহুড়ো করে ঝুঁকে পড়লো ইয়ানের কপালে আর গালে টুপটাপ করে কয়েকটা চুমু খেলো। ও বাচ্চাটার গায়ের ওই নিষ্পাপ মিষ্টি গন্ধটা নিজের বুকের ভিতরে টেনে নিয়ে এলো। এরপর হাউমা করে কাঁদতে লাগলো। রাহার এই বুক ফাটা কান্না দেখে ইয়াশপা ওর কাঁধে একটা হাত রাখলো। ও রাহাকে শান্ত করার জন্য নরম গলায় বলল, কেঁদো না আপু, যা হয়েছে ওটা তোমার ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে, এখন কেঁদে আর কি হবে। রাহা ওর কথা শুনে আরও বেশি পুপিয়ে উঠে বলল, ভাগ্যের দোহাই দিস না, আমি জানি নিজের এক পাপিষ্ট নারী যে নিজের লোভের জন্য নিজের মায়ের কথায় অন্ধ হয়ে নিজের হাতে নিজের জ্যান্ত সন্তানকে মেরে ফেলেছে। এই জঘন্য পাপের জন্যই আল্লাহ আমার কপাল থেকে চিরতরে সুখের সন্তানের সুখ কেড়ে নিয়েছে, আর আমি এই শাস্তির যোগ্য। ইয়াশপা রাহার এক হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, একদম চুপ করো আপু, এসব ফালতু কথা আর মুখে ওঠে না। এই যে আমাদের ইয়ান আছে না, ও তো তোমারও ছেলে, তুমি ওর আরেক মা। রাখা ইয়াশপার এই কথা শুনে ভয়ে নিজের হাত দুটো টেনে নিল। ওর মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলল, না না, বলো এই কথা বলিস না, আমার মতো অলক্ষী আর পাপী মানুষের নজর লাগলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আমি ওর ছায়াও মারাবো না, মা হওয়া তো অনেক দূরের কথা। ইয়াশপা এবার আর কোনো কথা শুনল না। ও এক হ্যাচকা টানে রাহাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ও রাহার পিঠে হাত বুলিয়ে দিয়ে বড়টা মায়ামাখা গলায় বলল, না আপু, তুমি ওর আরেক মা। আর একটা কথা সবসময় মনে রাখবে, মা কখনো নিজের সন্তানের জন্য অলক্ষী বা অশুভ হতে পারে না, মা তো মাই হয়, তার কোনো বিকল্প নেই। ইয়াশপা এই নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া পেয়ে রাহা ওর বুকে মুখ গুজে পাগলের মতো কাঁদতে লাগলো। অতীতে এই মেয়েটাকে কত হিংসে করেছে, হিংসার বসে মাসের পর মাস ওর থেকে একটা মুখে কথাও বলেনি, অথচ আজ যখন পুরো বাড়ি ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন এই মেয়েটাই ওকে কতটা ভালোবেসেছে, নিজের সন্তানের মায়ের আসন দিচ্ছে। রাহা ইয়াশপার পিঠে নিজের হাতটা রেখে কান্না ভেজা গলায় বলল, তোর অনেক ভালো হোক পাখি, অনেক সুখী হ তুই তোর এই জীবন, নতুন জীবনে। ওপরওয়ালা তোকে দুনিয়ার সব আনন্দ দিক। ইয়াশপা রাহার এই মন থেকে দেওয়া দোয়ার কথা শুনে নিজের ঠোঁটের কোণে হালকা একটু রহস্যর হাসি হাসলো। ও মনে মনে বলল, নতুন জীবন তো শুরু হবেই আপু, তবে বরটা বদলাবো না। হে হে, বরের হাতে হারিকেন লাগাই হোগায় বাস দেওয়াটা বাকি। আজকে ইয়াশপার 18 বছর পূর্ণ হওয়ার দিন। ঝুম বৃষ্টির পর সন্ধ্যার দিকে রায়ানকুঞ্জে পুরো ড্রয়িং রুমটা এক রাজকীয় আলো সেজে উঠেছে। বাড়ির ছোট বড় সবাই এসে ড্রয়িং রুমে জড়ো হলো। ইউভান এই বিশেষ দিনটাকে স্মরণীয় রাখার জন্য বাজার থেকে একাই কয়েকটা চমৎকার থিমের কেক নিয়ে এসেছে। একটা বিশাল টেডি বিয়ার থিমের কেক, একটা নতুন জীবনের শুরুর মতো বিয়ের থিমের কেক, আর পুচকে টাওয়ের জন্য একটা সুন্দর গাড়ি থিমের কেক, আরও অনেকগুলো কেক পুরো টেবিলে জুড়ে সাজানো। সবগুলো কেক আসলে ইয়াশপার আর টাও একসাথে মিলেই কাটবে। ইয়াশপার এসব ঘটা করে পালন করা এক ফোঁটাও পছন্দ করে না। ভেতর ভেতরে ও ভীষণ বিরক্তি হচ্ছে, কিন্তু হৃদের মুখের দিকে তাকিয়ে এবং ওর কথার মান রাখতে ও নিজের অনিচ্ছা সত্ত্বেও শেষমেশ রাজি হয়ে গেল। আজকে আবার ওহিদুল আর হৃদের কথা মতো এঙ্গেজমেন্ট হওয়ার কথা, যার কারণে দুই পরিবারের পছন্দের আংটিও একদম সাজিয়ে রেডি করে রাখা হয়েছে। ড্রয়িং রুমের কোণে মিউজিক চালু হতে
জন্মদিনের মূল উৎসব শুরু হলো। ইয়াসপা ইয়ানকে সাথে নিয়ে এক এক করে সবগুলো কেক কাটলো। কেক কাটার পর ও হাসি মুখে নিচে দাঁড়িয়ে থেকে মিহিরিত ও রুহি আর ইউবান সহ বাড়ির সবাইকে ডেকে ডেকে নিজের হাতে কেক খাইয়ে দিল। কিন্তু সবাই যখন ওকে কেক খাওয়াতে গেল, ও একটুও মুখে তুলল না। ও নিজের ওড়না দিয়ে মুখটা চেপে ধরে বলল, ওর নাকি কেমন যেন বমি বমি লাগছে, শরীরটা ভারী লাগছে। কেক কাটার এই মিষ্টি পর্ব শেষ হতেই ড্রয়িং রুমে এঙ্গেজমেন্টের মূল প্রস্তুত শুরু হলো। ইউভান হাসি মুখে নিজের পকেট থেকে দামি আংটিটির লাল বক্সটা বের করলো। ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই হুট করে পুরো রায়ানগঞ্জের মেইন পাওয়ার স্লাইপারে কারেন্ট চলে গেল। চারিদিকে সব আলো নিভে এক সেকেন্ডে পুরো বাড়ির একদম ঘুটঘুটে আর হাড়হিম করা অন্ধকারে ঢেকে গেল। চারিদিকে একটা হইচই পড়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু ঠিক 2 মিনিটের মাথায় করিডোর দিয়ে জেনারেটরের আলো আবার বেরিয়ে এলো। আলো আসতে ইয়াসপা নিজের হাতের দিকে তাকাতেই নিতর হয়ে থমকে গেল। ও দেখলো ওর একটা আঙ্গুলে অলরেডি হীরের একটা আংটি পরানো হয়ে গিয়েছে। ইয়াসপা একটু অবাক হয়ে চোখ বড় বড় করে ইউভানের দিকে তাকালো। ইউভান তখন নিজের বক্স থেকে আনা আংটিটি ওর আঙ্গুলে পরাতে যাবে, ঠিক তখনই ওর নজর গেল ইয়াসপার হাতের দিকে। ও চমকে উঠে নিজের চশমাটা ঠিক করতে করতেই ইয়াসপাকে বলল, এই আংটিটা কোত্থেকে আসলো বেবিকার? এটা তো এতক্ষণ তোমার হাতেই ছিল না। এই 2 মিনিট অন্ধকারে এটা কে পরালো? ইয়াসপা এক সেকেন্ড চুপ করে রইল। এই ঘুটঘুটে অন্ধকারে সুযোগ নিয়ে এত করা সিকিউরিটির ফাঁকি দিয়ে ঘরে ঢুকে এই নিখুঁত জাউরামিটা আসলে কে করে গিয়েছে সেটা বুঝতে ওর এক ফোঁটাও সময় লাগলো না। ও নিজের ভেতরে কম্পন আর এক চিলতে শয়তানি হাসিটা কোনো মতো চেপে রেখে ইউভানকে স্বাভাবিক গলায় বলল, ছিল, আপনি হয়তো খেয়াল করেননি, আংটি পরাতে পারেন তো পরান। ইউভান আর ওভাবে কথা বাড়ালো না। ও ইয়াসপার অন্য হাতের একটা আঙ্গুলে নিজের আনা আংটিটা আলতো করে পরিয়ে দিল। এবার ইয়াসপা যখন নিজের হাত বাড়িয়ে ইউভানকে আংটি পরাতে যাবে, ও বক্সের দিকে তাকিয়ে দেখলো ইউভানের জন্য রাখা আংটিটাও ওঠাও। ওখানে আংটিটা নেই। একদিকে আংটি চুড়ি, অন্যদিকে শরীরের ভেতরে তীব্র বমি বমি ভাব আর মাথা ঘোরা। সব মিলিয়ে ইয়াসপা হুট করে কেমন যেন বেশি অসুস্থ হয়ে বেঞ্চের উপরে ঢলে পড়ল। ওর এই অবস্থা দেখে রিত সোফা থেকে জলদি উঠে এসে কড়া গলায় গম্ভীর গলায় বলল, যা হয়েছে হোক, বাদ দাও, আজ আর এঙ্গেজমেন্টের কোনো দরকার নেই। চারিদিকের পরিস্থিতি ভালো ঠেকছে না। আগামী সপ্তাহে আমি একেবারে বিয়ে দিয়ে দেব। ইউভান আর কোনো জোড়াজোড়ি না করে চুপচাপ মাথা নাড়ল। ওদিকে বাড়ির বাইরে লনের ঘুটঘুটি অন্ধকারের মাঝে একটা বড় গাছের আড়ালে একা দাঁড়িয়ে আছে ঋষভ। রাগে ওর পুরো হাত পা থরথর করে কাঁপছে। চোখের মণি দুটো লাল হয়ে গিয়েছে। ওর মুখের চোয়াল রাগে এত শক্ত হয়ে গিয়েছে যে দাঁত কিনমেনে শব্দ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সবাইকে কাঁচা খেয়ে ফেলবে। বউকে বিয়ে দিতে হচ্ছে ওর। এত বড় সাহস! ওর বউকে অন্য কেউ আংটি পরালো। ও নিজের হাতের মুঠোয় থাকা ইউভানের ওই টেবিল থেকে চুরি করে আনা আংটিটা ছুঁড়ে ফেলে দিল ট্রেনে। রাগে ফুসতে ফুসতে বরফ শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় শত্রু আর কেউ না, আমার নিজের আপন বাপ। আমার দুনিয়ায় সব শত্রু একদিকে আর আমার আপন বাপ আরেক দিকে। আমার চালের উপরে আরেক চাল চলেছে। আমার অগোচরে আমার চোখের সামনে আমার বউকে অন্য একটা পুরুষের সাথে বিয়ে দিচ্ছে। আমি একবার শুধু ফিরি পাপা, তোমাকে, তোমার এই বেয়াদব বৌমাকে আমি কাঁচাই খেয়ে ফেলবো। তোদের এই বিয়ের নাটকের 12টা আমি বাজাবো। গাছের আড়ালে দাঁড়িয়ে ঋষভ যখন রাগে ফুঁসছিল, ঠিক তখনই ওর পাশে থাকা একজন বডিগার্ড অত্যন্ত নিচু স্বরে বলে উঠল, বস, উড়িয়ে দেব ওই ডাক্তার ইউভানকে। রায়ানকুঞ্জের সবকিছু জ্বালিয়ে দিয়ে ম্যামের এই বিয়ে দেওয়ার ভূত 1 সেকেন্ডে নামিয়ে দেই। ঋষভ নিচে ব্ল্যাক হুডিটা টেনে মাথায় আরো ভালো করে টেনে নিল। ওর চোখের মণি দুটো অন্ধকারের মাঝেও তীব্র হিংস্রতায় চলচল করে উঠল। ও নিজের ঠোঁটের কোণে একটা ক্রোড় হাসি ফুটিয়ে শান্ত গলায় বলল, না, ওর বিয়ে করে খুব শখ হয়েছে না, করুক, আমিও একটু দেখতে চাই ও এই বিয়েটা কিভাবে সম্পন্ন করে। আমার ওর উপরে পুরো বিশ্বাস আছে ও কোনোদিনই এই বিয়েটা করবে না। ও নিজের শুধু আমাকে আড়াল থেকে টেনে বের করার জন্য কত দূর পর্যন্ত চাল চালতে পারে সেটাই আমিও দেখতে চাই। গাটা একটা ইতস্তস্ত করে কপালে হাত দিয়ে বলল, কিন্তু স্যার, ম্যাম যদি সত্যিও ডাক্তারকে বিয়ে করে নেয় তখন কি হবে? বিয়ে করে নেয় শব্দটা কান পর্যন্ত পৌঁছানো মাত্রই ঋষভের পুরো শরীর রাগে 1 সেকেন্ডে শক্ত হয়ে গেল। ও কাঠের কলারটা এক হাতে দিয়ে খামচে ধরে হিসিয়ে হুঙ্কার দিয়ে বলল, ওর সেই ক্ষমতা বা সাহস কোনোটাই নেই। ও অন্য কারো হবার আগেই ওর কলিজা আমি নিজের হাতে কেটে নিয়ে আসবো। আর শোন, যে পুরুষ আমার বউয়ের বিয়ে করার সাহস দেখাবে, তার ওই মেইন পয়েন্টে একটা টানে ছিঁড়ে এনে আমি আমার সিংহের মুখের সামনে ছুঁড়ে ফেলবো। ঋষভ বডিগার্ডকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে নিজের গায়ের হুডিটা একটু ছেড়ে নিল। ও শান্ত গলায় আবার বলল, তোরা এখন এখান থেকে যা, আমি ঘরের ভেতরে যাব। আমার বউকে কেক খাওয়াতে হবে। ডাইনিং টেবিলে সবার সামনে নিজে খেলো না, শুধু আমার হাতে কেক খাবে বলে নাটক করলো। বডিগার্ডের লোকগুলো ওখান থেকে চোখের পলকে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ওরা চলে যেতেই ঋষভ নিজের সাথে আনা একটা কেকের বক্স হাতে নিয়ে নিঃশব্দে বিড়ালের মতো
পায়ে রায়নকুঞ্জের পাইপে সোজা ইয়াসপার ঘরের বারান্দায় দিয়ে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে ও খাটের পাশে গিয়ে দাঁড়াতে একটু অবাক হলো। ও দেখলো বিছানার মাঝখানে শান্ত হয়ে ছুঁয়ে আছে পুচকে ইয়ান, আর ওর ঠিক পাশে ইয়াসপা গভীর ঘুমে তলিয়ে আছে। ঋষভ নিজের মনে মনে একটু ভাবলো, মুগ্ধর ছেলে সবসময় ইয়াসপার কাছেই থাকে, এটাও সোর্সের মাধ্যমে জানতে পেরেছিল। কিন্তু তাই বলে এই মাঝরাতেও ও ইয়াসপার কাছেই ঘুমায়? ও কি একটুও কান্না করবে না? সাধারণত ছোট বাচ্চারা নিজের জন্মদাত্রী মাকে ছাড়া অন্য কারো কাছে ওভাবে থাকতে চায় না, অথচ মুগ্ধের নিচের বাচ্চাটা রাহার কাছে না থেকে সারাক্ষণ ইয়াসপার সাথেই চিপকে থাকে। এটা কেমন অদ্ভুত বিষয়। ঋষভ আর ওসব নিয়ে মাথা ঘামালো না। ও ধীর পায়ে খাটের উপরে ঝুঁকে পড়ল। সমস্ত হাহাকার ভুলে ও ইয়াসপার নরম বুকে আর ঠোঁটের ওপরে নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে গম্ভীর গলায় চুমু খেল। ও ওভাবে ঝুঁকে থাকা অবস্থাতেই পাশে শুয়ে থাকা ইয়ান হুট করে একটু নড়ে চড়ে উঠল। ঋষভ আর নিজেকে সামলাতে না পেরে পুচকে ইয়ানের কপালেও আলতো করে একটা ভালোবাসার চুমু এঁকে দিল। কিন্তু চুমুটা দেওয়ার পরপরই ঋষভ একটা মস্ত বড় আজব জিনিস খেয়াল করলো। মুগ্ধের এই বাচ্চাটা দেখতে একদম হুবহু ওর নিজের মতো হয়েছে। ওর ওই তীক্ষ্ণ নাক, চওড়া কপাল আর ঠোঁটের চাহনি যেন একদম ঋষভের ছোটবেলার কার্বন কপি। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনও ইয়ান নিজের বড় বড় চোখ দুটো পিটপিট করে মেলল এবং সোজা ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঋষভ মায়ে পড়ে ইয়ানকে এক ঝটকায় নিজের কোলে জুড়ে তুলে নিল। ও বাচ্চাটা গোলুমুলু পেটের উপরে নিজের মুখটা ঝুঁকিয়ে ঠিক চুমু দিল। এরপর ইয়ানের কারের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, তোমাকে দেখতে জুনিয়র রিস লাগছে। তবে শোনো, আমার বউয়ের সবসময় দেখভাল করবে, ওকে চোখে চোখে রাখবে, কেমন? আর একটা কথা ভালো করে মাথায় ঢুকে নাও, একদম আমার বউয়ের কাছে বেশি ঘেঁষবে না। আমি অনেক দিন থেকেই খেয়াল করেছি তুমি সারাক্ষণ আমার বউয়ের গায়ের সাথে চিপকে থাকো। এতে আমার বড়টা বেশি রাগ লাগে। ও শুধু আমার বউ, ও চিপকে থাকলে শুধুমাত্র আমার সাথেই চিপকে থাকবে। খবরদার, তুমি আর আমার বউয়ের এত কাছাকাছি আসবে না। 2 বছরের ইয়ান চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে বাপের এই খ্যাপাটে কথাগুলো শুনতে লাগলো। ইয়ান যদি ওই বয়সে কথা বলতে পারত, তবে ও নির্ঘাত এই পাগল লোকটাকে কড়া একটা গালি দিয়ে বসতো। কত বড় সাহস ওর নিজের জন্মদাত্রী মাকে ওর নিজে থেকে দূরে থাকতে বলেছে। ঋষভ এবার ইয়ানের পুরো শরীরের নিজের নাক আর মুখ ঘষে ওর গায়ের সেই মিষ্টি সুবাসটুকু তৃপ্তিতে বুক ভরে টেনে নিল। তারপর ওকে সাবধানে বিছানায় ইয়াসপার পাশে শুইয়ে দিল। ও নিজের পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে ইয়াসপার গলার কাছে ধরে বলে, অন্য পুরুষে হাত ধরেছিস তুই, তোর গলার রোগ ছিঁড়ে ফেলবো আমি। কিন্তু এই কেক কাটা ছুরি দিয়ে সেটা সম্ভব নয়, তাই আপাতত কেক কাট। এরপর রিস ইয়াসপার হাত ধরে কেকটা সুন্দর করে কাটলো। ইয়াসপা তখনও ওষুধের ক্লান্তিতে একদম গভীর ঘুমে মগ্ন। ঋষভ কেকের একটা ছোট্ট টুকরো নিজের মুখে দিয়ে আলতো করে ইয়াসপার বন্ধ ঠোঁটের কোনায় ছুঁয়ে দিল। ও মনে মনে বলল, হ্যাপি বার্থডে সাকুরা, মে ইউ হ্যাভ আ গ্রেট লাইফ অ্যাহেড উইথ মি, অফকোর্স keep pushing my limits, and I swear I will kill you. Anyway, I love you, but I don't get it wasted. I still don't accept you as my wife, even I don't like you. ঋষভ ইয়াসবার একদম কাছে ঝুঁকে এলো। ওর ঘুমে ঘরে থাকা শান্ত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় ফিসফিস করে বলল, আমি তোমাকে একা রেখে চলে যেতে চাইনি সাকুরা, কিন্তু দেশের সুরক্ষার জন্য ওই মিশনে আমার যেতেই হতো। আমি যাওয়ার আগে পাপাকে সব বলে গিয়েছিলাম, সব জানতো পাপা। তবুও পাপা আজ নিজের জেদ ধরে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি পাপাকে সহজে ছাড়বো না সাকুরা, তুমি শুধু আমার, একমাত্র আমার। তোমাকে ছাড়া আমার যে কতটা কষ্ট হচ্ছে তা শুধু আমিই জানি। আমি আর এক মুহূর্তের জন্য তোমাকে হাতছাড়া করছি না। কথাটা শেষ করেই ঋষভ আলতো করে ইয়াসপার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে একটা গভীর চুমু দিল। ও পাশে শুয়ে থাকা পুচকে ইয়ানের দিকে তাকিয়ে ওর মনটা ভালো হয়ে গেল। ও নিচু হয়ে ইয়ানের নরম গলায় একটা আলতো করে চুমু দিয়ে সাবধানে বারান্দার দরজা দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। পরের দিন সকালে রায়নকুঞ্জে এক উৎসবের আমেজ তৈরি হলো। আজকে বাড়িতে মোটামুটি অনেক মেহমান এসেছে। তিথির বাপের বাড়ি থেকে ওর ভাইয়ের বউ আর সাথে আরাধ্যা এসেছে। পুরো বাড়িটা ফুল আর আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মেহমানদের দেখাশোনা আর রান্নাবান্নার এক পণ্যে বাড়ির সবাই যার যার মতো করে কাজে ব্যস্ত। এই চারদিকের ভিড়ের মাঝে ড্রয়িং রুমের করিডোর দিয়ে জ্যোতি হনহন করে হেঁটে যাচ্ছিল। আর ওর ঠিক পেছনে পেছনে ওনার আঁচলটা এক হাতে দিয়ে শক্ত করে খামচে ধরে কুটি কুটি পায়ে হাঁটছিল শুভ্র। জ্যোতি কিছুটা পথ এগিয়ে গিয়ে আর সহ্য করতে পারল না। ও হুট করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এক ঝটকায় পেছনে করে রাগে ফুসতে ফুসতে ফিসফিসিয়ে বলল, আজব, সবসময় ওনার আঁচল ধরে এভাবে পিছু পিছু হাঁটেন কেন? বাসায় কত মেহমান এসেছেন দেখেছেন? ওনারা দেখলে মনে মনে কি ভাববেন বলো তো? একটুও লজ্জা করে না তোমার? শুভ্র ওর ওই রাগ দেখে একটু দমে গেল না। ও নিজের একগাল মিষ্টি হাসি ফুটিয়ে স্বাভাবিক গলায় বলল, ওনারা ভাবলে ভাবুক, তাতে আমার কি, আর তোমারই বাকি। তুমি খেয়াল করেছ করিডোরে কত ছেলে এসেছে?
ওরা যদি ভুলেও তোমার দিকে নজর দেয় তখন কি হবে সে ভয়ে তো আমি আগে থেকেই সিকিউরিটির জন্য আঁচলটা এভাবে হাত দিয়ে লক করে ধরে আছি। যদি শুভ্রর এই অদ্ভুত লজিক শুনে নিজের কপালে একটা হাত দিয়ে বড় বিরক্তিমাখা গলায় বলল, ভাই আমার চিন্তা ভাবনা এত গভীর, একটা ওড়না ধরা নিয়ে এত বড় সমীকরণ সাজিয়ে ফেলেছ। যদি এক সেকেন্ডও নিজের ওড়নাটা শুভ্রর হাত থেকে টেনে নিয়ে ছাড়িয়ে সোজা মুখের উপরে জবাব দিল, কোনোদিনও না। একবার বিয়ে করি আমার জীবনের হালুয়া টাইট হয়ে গিয়েছে, দ্বিতীয়বার এই ফুলের ফাঁদে আমি আর পা দিচ্ছি না। কথাটা বলে ও শুভ্রর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে হনহন করে মেহমানদের ঘরের দিকে চলে গেল। শুভ্র ওখানে দাঁড়িয়ে নিজের চুলগুলো একটু চুলকে নিয়ে মুচকি হাসল। ওদিকে ওপরের তলায় ইয়াসবার যখন ঘুম ভাঙল তখন ঘরের জানালার পর্দায় গলি সকালের মিষ্টি আলো এসে পড়েছে বিছানায়। ও চোখ মেলতেই ও নজর গেল খাটের পাশে ছোট্ট টেবিলটার দিকে। ও দেখলো সেখানে একটি প্লেটে চমৎকার এক পিস চকলেট কেক সুন্দর করে কেটে রাখা আছে। ও বিছানা থেকে নেমে টেবিলের দিকে এগিয়ে গেল। পাশে ওর পুচকে ইয়ান তখনও দু হাতে ছড়িয়ে শান্তিতে ঘুমোচ্ছে। ইয়াসপা প্রথমে ধীর পায়ে ও আশ্রমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। ও আয়নার সামনে নিচে দাঁড়িয়ে ঠোঁটের কোণের একটু ছুঁয়ে দেখল। ওর মন একদম নিশ্চিত হয়ে গেল যে এই মাঝরাতে এসেও এই জাউরামিটা আসলে কে কে করে গিয়েছে। ও খুব ভালো করে জানতো যে এটা ওর বলতাপাটা। ও টেবিলের পাশে এসে বসলো এবং চামচ দিয়ে শান্ত মুখে কেকটা খেতে লাগলো। কিছুটা কেক খাওয়ার পর ওর পেটের ভিতরে কেমন যেন বমি বমি ভাব লাগায় ও বাকিটা প্লেটে রেখে দিল। ও ঠোঁটের করে তখন এক চিলতে চতুর আর প্রতিশোধের হাসি ফুটল। ও মনে মনে বলল, এত চালাক আপনি, তবে আপনি যতই চালাক হন না কেন আমার ফাঁদে পা দিতেই হবে। ইয়াসপা আর ঘরে বসে সময় নষ্ট করলো না। ও ঘুম থেকে জেগে উঠে ইয়ানকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে নামা মাত্রই জ্যোতি ওদিক থেকে ছুটে এসে এক ঝটকায় ইয়ানকে নিজের কোলের ভেতরে লুফে নিল। ও ইয়ানকে আদর করতে করতে বলল, আমার সোনা বাবাটা উঠে গিয়েছে, চলো আজকে কাকিয়া তোমাকে অনেক মজার মজার জিনিস দেখাবে। বাড়ি মেহমান আর রিত মিহিরা সবাই তখন বিয়ের নানা রকম তদারকি নিয়ে ব্যস্ত সময় পার করছিল। ইয়াসপা সোফায় বসে চারিদিকের এই উৎসবের আমেজটা দেখতে লাগলো। এর মধ্যে মেহমানদের ভিড় ঠেলে তিতির ভাইয়ের মেয়ে আরাধ্যা ইয়াসপার একদম সামনে এসে দাঁড়ালো। ও নিজের ফোনটা কানের কাছে ধরে অফিস থেকে কারোর সাথে কথা বলার ভান করতে লাগলো। আসলে ও ফোনে কথা বলছিল না, ওর মূল উদ্দেশ্য ছিল ইয়াসপাকে খোঁজা দেওয়া। ইয়াসপাকে শুনিয়ে শুনিয়ে চড়া আর বিষাক্ত গলায় বলল, জানিস আমাদের সমাজে কিছু কিছু বেয়াদব আর চরিত্রহীন মেয়ে আছে যারা সুযোগ পেলে অন্যের ভালোবাসা কেড়ে দেয়। অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে ওনারা আবার ঠিকমতো সংসারও করতে পারে না। 3 বছর পর নিখোঁজ থাকতে না থাকতে কোলে একটা বাচ্চা দিয়ে এখন আবার আরেকটা পুরুষের সঙ্গে নতুন করে বিয়ের পিড়িতে বসছে। এই জাতের মেয়েরা আসলে বড় লোভী হয়। এদের পরিবারে কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু বলতে কিচ্ছু নেই। আর তার মুখে এই জঘন্য কথাগুলো শোনা মাত্রই ইয়াসপা এক সেকেন্ডও বুঝতে পারল যে কথাগুলো সরাসরি ওকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ও তিথির মুখে আগে থেকেই শুনেছিল যে আরাধ্যা মনে মনে ইয়াসপাকে ভীষণ পছন্দ করত। কিন্তু ঋষভ যখন ইয়াসপাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে তখন থেকে আরাধ্যার মনের ভেতরে ইয়াসপার প্রতি একটা মস্ত বড় ক্ষোভ আর হিংসা জমেছিল। আজ ইয়াসপার এই হঠাৎ নতুন বিয়ের খবর শুনে আরাধ্যা আর নিজের ভেতরে সেই হিংসাটা চেপে রাখতে পারল না। ইয়াসপা অবশ্য নিজের আত্মসম্মান ধরে রেখে চুপচাপ বসে রইল। ও আরাধ্যাকে কোনো জবাব না দিয়ে নিজেকে ছোট করতে চাইল না। কিন্তু ইয়াসপা কোনো কথা বলার আগেই ওদিক থেকে করিডোর দিয়ে হেঁটে এলো ডক্টর রোহান ইউভান। ইউভান এসে কোনো নাটক না করে সরাসরি ইয়াসপার একদম গা ঘেঁষে সোফাটায় বসলো। ও আরাধ্যাকে আর চোখে এক পলক দেখে নিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে ইয়াসপার হাতটা আলতা ছুঁয়ে ঠাঁটা গলায় বলল, রাস্তার কুকুর চারদিকে ঘেউ ঘেউ করবেই পাখি, ওসব ফালতু কথা একদম কানে দিতে নেই। এদের বংশগত স্বভাবই আসলে এমন, কুকুরের লেজ তো আর কখনো সোজা হয় না। ইউভানের মুখ থেকে এমন সোজা সাপটা আর করা অপমানজনক জবাব শোনার পর আরাধ্যার পুরো মুখটা একদম অপমানে লাল হয়ে গেল। ওই ইউভানের দিকে রাগে এক কড়া চাহনি দিয়ে নিজের পায়ের জুতো ঠিকঠাক করতে করতে ওখান থেকে হনহন করে বেরিয়ে গেল। আরাধ্যা চলে যেতেই ইয়াসপার ইউভানের দিকে তাকিয়ে শান্ত গলায় কিছু একটা শব্দ করে বলল, ওকে। ইউভান চারিদিকে তাকিয়ে একবার তাকিয়ে মেহমানরা একটু দূরে আছে দেখে ইয়াসপা আরেকটু কাছে ঝুঁকে এলো। ও নিজের গলার শটটা নিচে করে সরাসরি ইয়াসপাকে জিজ্ঞেস করলো, তুমি তো মনে মনে খুব ভালো করেই জানো যে তুমি আমাকে কোনোদিনও বিয়ে করবে না, তাহলে আমার সাথে এই বিয়ের নাটকটা কেন করছো বেবি গার্ল? ইউভানের এই হঠাৎ মুখের ওপরে সত্যি বলা শুনে ইয়াসপা কিন্তু বিন্দুমাত্র চমকালো না। ওর চোখের পলক পর্যন্ত নড়ল না। ও খুব ভালো করেই জানতো যে ইউভান চালাক একটা ছেলে। ও ওদের পরিকল্পনাটা পুরাটা না জানলেও এতটুকু ঠিকই টের পেয়েছে যে এটা একটা বড় ফাঁদ। কিন্তু তারপরও এই ছেলেটা কেন ইয়াসপার সাথে নিজেকে এভাবে ইউজ হতে দিচ্ছে? কেন ও নিজের ক্যারিয়ার আর সম্মান বাজি রেখে ইয়াসপাকে সাহায্য করেছে?
সেটা উপরওয়ালাই ভালো জানে। ইয়াসপা নিজের চোখ দুটো সোজা ইউভানের চোখের ওপরে রেখে থমথমে গলায় সোজা সাপটা জবাব দিল নিজের স্বার্থে। ইউভান ওর জবাব শুনে একটা মলিন হাসি হাসলো। ও নিজের চশমাটা একটু ঠিক করে ইয়াসপার চোখের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এই জন্মে তো তোমার মনের ভিতরে নিজের জন্য কোনো জায়গা পেলাম না, পরজন্মে অন্তত আমার হয়ে এসো। ইউভানের এই আকুলতা দেখে ইয়াসপা ওনার দিকে গম্ভীর মুখে চাইল। ও এক সেকেন্ডও না ভেবে কাটকট করে জবাব দিল, পরজন্ম বলতে কোনো কিছুই নেই, আর যদি কখনো সত্যি তেমন কোনো জন্ম থেকে থাকে তবে আমি সেই জন্মেও আমার বাবুর বাবাকে নিজের সঙ্গী জীবনসঙ্গী হিসেবে চাইব। অন্য কারো কোনোদিন কোনো সুযোগ নেই। ইউভান নিজের মনের ভেতরে কষ্ট একটা হালকা হাসি আড়ালে লুকিয়ে ফেলল। সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আচ্ছা আমি আসছি। কথাটা বলে ও মেহমানদের কামরায় দিকে চলে গেল। দেখতে দেখতে বিকেল করিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। ইয়াসপা ঘরে ইয়ানকে নিয়ে একা বসেছিল। হঠাৎ ও খেয়াল করলো ইয়ান বড্ড বেশি কাশছে। বুকের ভেতর থেকে কেমন যেন একটা সাই সাই শব্দ বের হচ্ছে। বাচ্চাটার শ্বাসকষ্টের পুরোটা সমস্যাটা শুরু হয়েছে। ইয়াসপা ভয় পেয়ে গেল। ও আর এক সেকেন্ডও দেরি না করে সোজা ইউভানের পার্সোনাল নাম্বারে ফোন দিল। ইউভান তখন হাসপাতালেই ছিল। ও ফোনের ওপাশ থেকে ইয়াসপার ভয়ার্থ গলা শুনে জলদি বলল, বেবি গার্ল, তুমি ইয়ানকে নিয়ে এখনই হাসপাতালে চলে এসো। আমার এখানে একটু পরেই একটা ইমার্জেন্সি অপারেশন আছে। আমি ওটিতে ঢোকার আগে ওকে দেখব, ফার্স্ট এসো। ইয়াসপা আর ঘরে বসে সময় নষ্ট না করে ইয়ানকে একটা চাদরে জড়িয়ে সোজা হাসপাতালের চাইল্ড ইমার্জেন্সিতে নিয়ে গেল। ইউভান ওখানে আগে থেকে সাদা অ্যাপ্রন পরে রেডি হয়ে দাঁড়িয়েছিল। ও ইয়াসপার কোল থেকে ইয়ানকে নিজের বুকের সাথে আগলে নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ওর বুক আর পিঠ পরীক্ষা করলো। ওর শ্বাসকষ্টের মেডিসিনটা দিয়ে ও ইয়ানকে নিজের কোলের ভিতরে একটু উঁচুতে তুলে ধরলো। ও ইয়ানের গোলমোলো মুখের দিকে তাকিয়ে আদরে ধমকের সুরে বলল, তোর মাটা অনেক খারাপ রে বাপ। ও আমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ শুধু ওই খ্যাপাটের সিংহটার জন্য কান্নাকাটি করে। শালা একটা বেয়াদব আমার বেবিকালকে বশ করে রেখেছে। ইয়ানের নালিশ আর মুখভঙ্গি দেখে পুচকে ইয়ান ওর অ্যাপ্রনের কলারটা খামচে ধরে নিজের দাঁতিন মুখে খিলখিল করে হেসে উঠল। ইউভান ওর এই হাসি দেখে নিজের চোখ দুটো বড় বড় করে রাগ দেখিয়ে বলল, হাসিস না বাল, তুইও নিজের বাপের মতো আমার কষ্ট দেখে হাসছিস, রাগ লাগে আমার। ইউভানের ওই হঠাৎ করা ধমকে আরও বড় বড় করে চোখে ছোট্ট ইয়ান ভয় পেয়ে গেল। ওর মুখের এক হাসি সেকেন্ডে উধাও হয়ে গেল এবং ঠোঁট উল্টে ওখানেই জোরে কাঁদতে শুরু করে দিল। ইয়ানকে ওভাবে কাঁদতে দেখে ইউভান ঘাবড়ে গেল। ও ইয়ানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে পিঠ চাপড়াতে চাপড়াতে কাতর গলায় বলল, আচ্ছা বাবা, সরি, একদম কেঁদো না শোনা, আমি তো জাস্ট এমনি রাগ করেছিলাম, বাবা আর বকবে না তোমায়। কিন্তু ইউভানের এই সান্ত্বনার মাঝেই হুট করে ইয়ান ইউভানের কোল জুড়ে আরামসে ফিসফিস করে হিসু করে দিল। নিজের গরম হিসুর ছোঁয়া পাওয়া মাত্রই ইহান নিজের কান্না থামিয়ে একদম চুপটি করে ইউভানের মুখের দিকে পিটপিট করে তাকিয়ে রইল। ইউভান নিজের ট্রাউজার আর অ্যাপ্রনের নিজের অংশটা এক সেকেন্ডে ভিজে একাকার হতে দেখে একদম আকাশ থেকে পড়ল। ও ইয়ানকে দুই হাতে নিয়ে সোজা নিজের চোখের সামনে উঁচুতে ধরে বিরক্ত মাখা গলায় চেঁচিয়ে বলল, এই বুঝকে হিসু করে চুপ করে আছিস কেন? হ্যাঁ, দুনিয়াতে এত জায়গা থাকতে আমার কোলে হিসু করতে হলো? এখন কি আমি এই ভেজা ট্রাউজারে পরে ওটিতে যাব? অপারেশন কি তোর বাপ করবে? ও সরি, তোর বাপই তো করবে। শালা তুই একটা বিচ্ছু, জ্বালিয়ে মারলি তুই আর তোর মা আমাকে। ইভানের এই আজব আশরাফুল মার্কা চিল্লানি শুনে, এমন হুট করে বলে ফেলা সংলাপ শুনে পাশে দাঁড়িয়ে থাকা ইয়াসপা নিজের মুখে ওড়না চেপে ধরল। ও হাসবে নাকি কাঁদবে সেটা বুঝতে পারছে না। ও অবাক হয়ে দেখলো এই ছেলেটা সবসময় ইয়ানকে নিজের বাপ দাবি করে, অথচ নিজের বাপের খোঁজ নেই। ইয়াসপার রাগ হয় ঋষভের ওপরে। ঋষভের জন্য অন্য একটা পুরুষ ওর ছেলেকে নিজের বাপ দাবি করে। ইয়াসপা বলল, চুপ একদম, ও আপনার ছেলে না, ও আমার ছেলে। আমি ওর মা, আমি ওর বাবা, দরকার নেই আপনার। ইউভান আর কথা বাড়ালো না। ওই ইয়ানের কপালে একটা শেষ কামড়ের মতো গভীর চুমু দিল। তারপর ইয়ানকে সাবধানে ইয়াসপার কোলের ওপরে ফিরিয়ে দিয়ে নিজের ভিজে যাওয়া ট্রাউজারটাই একটু ঝাড়তে ঝাড়তে বলল, কালকে সকাল সকাল আমার গায়ে হলুদ বেবিকাল। যদিও আমি খুব ভালো করেই জানি এই পুরো বিয়েটাই একটা মিছিমিছি নাটক, তবুও কেন জানি না আমার মনের ভেতরে খুব খুশি হচ্ছে। আমি কাল সকালের জন্য প্রস্তুত। কথাটা শেষ করে ও ওটির চেঞ্জিং রুমের দিকে ছুটে গেল। আর ইয়াসপা ইয়ানকে বুকে জড়িয়ে ধরে হাসপাতালের করিডোরের বাইরে অন্ধকারের দিকে তাকালো। এইদিকে রিত নিচের ঘরে বসে মনোযোগ দিয়ে কিছু কাজ করছিল। ঠিক তখনই ওর ফোনের একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। রিত একটু অবাক হয়ে কলটা রিসিভ করে কানে নিয়ে শান্ত গলায় বলল, কে? ওপাশ থেকে কোনো ভূমিকা ছাড়া এক ভয়ঙ্কর গম্ভীর গলায় ফিসফিসিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আই উইল কিল ইউ পাপা।
হৃদের ঠোঁটের কনে এক নিমেষেই ওনার সেই চতুর আর শয়তানি হাসিটা ফুটে উঠল। ও নিজের চেয়ারে একটু হেলান দিয়ে বসলো। ও স্বাভাবিক গলায় ওপাশের উদ্দেশ্যে বলল, কি বস, ভালো তো? কেমন আছো? সব ঠিকঠাক? ঋষভ ওপাশ থেকে কিছুটা উত্তেজিত আর খ্যাপাটে গলায় চেঁচিয়ে বলল, আই হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ। তুমি আমার সাথে এই কাজটা ঠিক কিভাবে করতে পারলে? তুমি তো সব সত্যি জানতে, সবকিছু জানতে তুমি, তাহলে জেনে বুঝে এখন আমার বউকে অন্য পুরুষের সাথে বিয়ের এই নাটকটা কেন করছো? ছেলের এই খ্যাপাটে রূপ দেখে জোরে জোরে হেসে উঠল। ও নিজের গলার স্বরটা কড়া করে ধমকের সুরে বলল, চুপ থাকো তুমি, তোমার মুখে এসব কথা সাজে না। তুমি নাকি ওকে কোনোদিন নিজের বউ বলে মানবে না, আর ওর সাথে বিয়াদবি করে ওকে রেখে দেশ ছেড়ে চলে যাবা, আর আমি সব মুখ বুঝে সহ্য করে নেব? ও তো সহজ না ঋষভ এবার নিজের রাগটা কোনো মতো চেপে অসহায় আর উত্তেজিত কণ্ঠে বলল, পাপা, আমি কি শখ করে ছেড়ে গিয়েছিলাম ওকে? ইউ নো না, আই এম আ সিক্রেট এজেন্ট। আমাকে মিশনে যেতেই হতো পাপা, তুমি তো সব কিছু জানো, তাহলে কেন এমন করছো? এবার নিজের আসল চালটা চাললো। ও টেবিলের উপরে সজোরে একটা থাপ্পড় মেরে ওখানে ওখানে থেকেই কড়া গলায় বলল, মিশনের দোহাই দিও না, আমি তোমাকে সোজা সাপটা একটা শেষ সুযোগ দিচ্ছি। তুমি কি আজ এই মুহূর্তে স্বীকার করো যে ইয়াসপা তোমার নিজের বিবাহিত স্ত্রী? ওকে তুমি নিজের বউ বলে মানো? যদি আজ নিজের মুখে এটা স্বীকার করো, তবে আমি নিজে এই বিয়েটা এখন ভেঙে দেব। ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘ করে আর থমথমে নীরবতা নেমে এলো। ঋষভ কিছুতে হার মানতে চাইল না। ও নিজের ভেতরে সবটুকু রুক্ষতা এক জায়গায় এনে গম্ভীর আর কাটকাট গলায় বলল, নো, আই ডোন্ট লাইক হার। আমি ওকে বউ বলে মানি না। শয়তানি হাসিটা হেসে ওপাশ থেকে ঋষের মাথার মেজাজ আরও চাঙ্গা করে বলল, ওকে ফাইন। তোমার যখন বউকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তাহলে তোমার বউয়ের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকেই ইভানের সাথে ধুমধাম করে দেব। হে হে। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে একটা অদ্ভুত আর অবিশ্বাস্যকর শব্দ ভেসে এলো। ওর কানের স্পিকারে স্পষ্ট শুনতে পেল। ওপাশে থাকা ঋষভ হুট করে কেমন যেন ফুপিয়ে উঠল। ও এক নাগারে করুণভাবে কাঁদছে। ছেলের কান্নার আওয়াজে কানে পৌঁছালো মাত্রই হৃদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। ওর পুরো শরীর এক সেকেন্ডে পাথরের মতো হয়ে গেল। ঋষভ কাছে, এটা কিভাবে সম্ভব? ও বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওকে কোনোদিন কাঁদতে দেখেনি। এমনকি যখন বয়স 12, তখন তখন থেকেই চুপচাপ ব্যথা লাগলেও মুখ দিয়ে শব্দ বের হয় না। সেই ছেলে কাছে, এটা কিভাবে মেনে নিবে নিজের সন্দেহ দূর করতে ছটফট আর অস্থির গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে কাঁদছো কেন তুমি? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু ভারী নিঃশ্বাসের আর ফুপিয়ে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে কাতর খোলায় আবার বলল, এই কথা বলো আমার সাথে, কি হয়েছে তোমার? তপু কোনো কথা বলল না। ও এক অবুঝ বাচ্চার মতো ওপাশে আকলা অন্ধকারে কেঁদেই চলল। এবার ওনার নিজের ইগো এক পাশে সরিয়ে রেখে নরম আর আদরে গলায় বলল, বাবু প্লিজ কথা বলো পাপার সাথে, পাপা শুনবে তোমার সব কথা শোনা, প্লিজ কথা বলো। ঋষভ হঠাৎ ওর এই কান্না মিষ্টিত ভাঙ্গা আর একদম নিজের কণ্ঠে আকুল হয়ে স্বীকার করে বসলো, আই রিয়েলি লাভ হার পাপা। ছেলের মুখ থেকে নিজের জীবনের সবচেয়ে বড় আর অনাকাঙ্ক্ষিত সত্যটা শোনা মাত্রই পুরো মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। ওর এতদিনের সাজানো সব নাটক আজ এক সেকেন্ডও সফল হয়ে গেল। নিজের মুখে সেই চতুর হাসিটা আবারও ফিরিয়ে এনে গম্ভীর গলায় বলল, তাহলে ধরে নেব যে তুমি ওকে নিজের বউ বলে মানো? ঋষভ নিজের চোখের পানিটা এক ঝটকায় মুছে নিজের সেই ইগোটা আবারও ফিরিয়ে আনলো। ও গভীর মুখে এক লাইনে সাফ জবাব দিল, নো। ঋষভের এই এক লাইনে নো জবাব শুনে শান্ত গলায় বলল, ঠিক আছে, যেদিন নিজের মুখে দাঁড়িয়ে ওকে নিজের স্ত্রী বলে স্বীকার করবা, মানে যেদিন নিজের এই ইগো বলে আমার সামনে এসে নিজের মুখে বলবা, পাপা আমি ওকে আমার নিজের বউ বলে মানি, ঠিক সেই দিনই তুমি তোমার বউকে ফিরে পাবে, তার আগে কোনো সুযোগ নেই। ঋষভ ওপাশ থেকে নিজের জেদ আর রাগ বজায় রেখে আবারও এক লাইন বলল, মানি না ওকে আমার বউ বলে। শয়তানি হাসিটা হেসে আয়েশ করে বলল, ওকে ফাইন, তাহলে ঘরে বসে মুড়ি খাও, সাথে একটু খাঁটি সরিষার তেল মেখে নিও, মজা লাগতে পারে। কথাটা বলেই ওপাশ থেকে আর কোনো উত্তরের সুযোগ না দিয়ে খট করে ফোনটা কেটে দিল। কলটা কাটার পর ওর শয়তানি হাসিটা কেমন যেন ফিকে হয়ে গেল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের টেবিলের ফাইলের দিকে তাকিয়ে অপরাধী গলায় আলতো করে বলল, সরি আই এম রিয়েলি সরি। আমি তোমাকে আরও একটা বড় মিথ্যে বলেছি। মুখ থেকেই আচমকা কথাটি বের হওয়া মাত্রই ঘরের দরজায় পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করলো মিহি। ও এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়ে বাবা ছেলের এই কথা নিজের কানে খাড়া করে শুনেছিল। মিহি ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। ও দিকে তাকিয়ে নিজের ভেতরে এতদিনে জমে থাকা সমস্ত কান্না ওর ক্ষোভ উগড়ে দিয়ে বলল, আমার ছেলেটার কপাল এতটাই পোড়া যে তার নিজের একটা ছেলে আছে সেটাই সে এখনো জানে না। ও নিজের সন্তানকে অন্যের বাচ্চা ভেবে দূরে থেকে দাঁড়িয়ে ছটফট করছে। এইসব তোমার
এই একগুঁয়ে জেদ আর প্ল্যানের কারণে হচ্ছে। তুমি আসলে অনেক নিষ্ঠুর, পাষাণ তুমি। মিহির কান্না ভেজা নালিশ শুনে হৃদ নিজের চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ও মিহির কাছাকাছি এসে শান্ত গলায় বোঝানোর সুরে বলল, আমি কি করতাম বলো মিহি? তুমি নিজে সে পরিস্থিতি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। সে সময়ে আমি যদি এই সত্যটা সিক্রেট না রাখতাম, আর রিস যদি কোনোভাবে নিজের বাচ্চার খবর জানতে পারতো, তাহলে ও নিজের মিশন ফিশন সব মাঝপথে বাদ দিয়ে ব্যাক করতো। আর ও যদি তখন ফিরে আসতো, তবে শত্রুদের পাতা ফাঁদে পা দিয়ে লাভের থেকে আমাদের সবার ক্ষতিই হয়ে যেত। পুরো রায়ান কুঞ্জ ধুলো মিশে যেত। আমি কি সবার জীবনে এভাবে ঝুঁকি ফেলে মুখে ফেলতে পারতাম? ও আমার নিজের রক্ত মিহি, আমিও চাই ও নিজের সন্তানের সবটা জানুক, নিজের ছেলেকে নিজের বুকে টেনে নিক। তবে এখন নয়, আর কিছুদিন পর ওর এই আন্ডারগ্রাউন্ড মিশন সম্পূর্ণ শেষ হোক। মিহি হৃদের কথাগুলো ভালো করে বুঝলো, কিন্তু একজন মা হিসেবে নিজের ছেলের ওই কষ্ট আর সহ্য করতে পারছে না। ও হৃদের বুকের উপরে আলতো করে একটা কিল মেরে মুখ ফুলিয়ে কান্না ভেজা গলায় বলল, সব থেকে বড় শয়তান তো তুমি নিজে। তুমি আড়াল থেকে কাটি করছো।